ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। এভাবে ফোনটা পড়ে গেল। ফোনটা ঠাস করে পড়ে গেল, টাচটা ভেঙে গেল। আসসালামু আলাইকুম মিস। পড়ে পারছে? হুম, টাচ না, টাচ উপরে দিয়ে তো পারছে। এবার লাগেনি, দেখো তো। পড়ে গেল। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আমরা এখন বায়োলজি সেকেন্ড পেপার বইটা খুলি, হ্যাঁ? আমরা গতকালও তো পড়েছি। আমরা কি পড়েছি গতকাল মনে আছে আমাদের? আমরা অধ্যায় 4 পড়েছিলাম, তাই না? হ্যাঁ, আমাদের অধ্যায় 4। অধ্যায় 4। তাহলে অধ্যায় 4 এর আমরা গতকাল কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে? কেউ বলতে পারবে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? ম্যাম, লিম্ফোসাইট পর্যন্ত পড়েছিলাম। লিম্ফোসাইট পর্যন্ত পড়েছিলাম। তাই আমার তো মনে হয় যে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল যে আছে দানাদার, নিউট্রোফিল, ইওসিনোফিল, হ্যাঁ, বেসোফিল এগুলো বেসোফিল পড়ানো হয়েছে। পর্যন্ত আমরা পড়েছিলাম। জি মিস, আচ্ছা মনোসাইট আর লিফোসাইটটা পড়ানো হয়নি I guess। আচ্ছা, এই যে আমরা উম, আমরা নিউট্রোফিল, ইওসিনোফিল এবং বেসোফিল এ পর্যন্ত পড়েছিলাম এবং শ্বেত রক্তকণিকার যে কাজ সেটা বলেছিলাম যে শ্বেত রক্তকণিকা মেইনলি যে কাজটা সে কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে জীবাণুগুলোকে ধ্বংস করে, জীবাণুগুলোকে কি করে ধ্বংস করে। আমরা কিন্তু এটা জেনেছিলাম। আচ্ছা, আজকে তাহলে আমরা শুরু করে দিই অণুচক্রিকা। আমরা রক্তের আমাদের যে রক্ত আছে রক্তের কয়টা উপাদান দেখেছিলাম? আমরা 3টা উপাদান দেখে প্রথম উপাদান দেখেছিলাম 2টা। একটা হলো রক্তরস আর একটা রক্তকণিকা। আমাদের যে রক্তকণিকা আছে এই রক্তকণিকা কয় ধরনের মনে আছে কারো? সহজ 3 প্রশ্ন। ধরনের। 3 ধরনের। 3 ধরনের। তাহলে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অণুচক্রিকা। অনুচক্রিকা। এই যে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা যে আছে এই দুটো আমরা মোটামুটি পড়ে ফেলেছি। এখন আমরা জানবো অণুচক্রিকা। অণুচক্রিকার আরেকটা নাম হলো প্লেটলেট, আরেকটা নাম হলো থ্রোম্বোসাইট। তাহলে অণুচক্রিকা যে আছে, অণুচক্রিকা বা প্লেটলেট, প্লেটলেট বা থ্রোম্বোসাইট, থ্রোম্বোসাইট। এটা হলো অণুচক্রিকা, অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট। আমাদের যে আমরা জানি যে এই যে আমাদের যে রক্ত যে কণিকাগুলো আছে আমরা জানি এগুলো সবগুলো কোথায় থাকে? এগুলো হলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। আর আমাদের দেহের যে লাল অস্থিমজ্জা আছে এই লাল অস্থিমজ্জা থেকে একদম লাল অস্থিমজ্জায় মেগাক্যারিওসাইট নামক একটা বড় কোষ আছে। এই বড় কোষ থেকে উৎপন্ন এবং রক্তরসে এটা কোথা থেকে উৎপন্ন হয়? এই অণুচক্রিকাটা আমাদের দেহের যে লাল অস্থিমজ্জা আছে এবং লাল অস্থিমজ্জা একটা বড় কোষ আছে মেগাক্যারিওসাইট। আমরা জানি আমাদের শরীরে অনেক ধরনের কোষ আছে, বিভিন্ন নামে আছে। তাহলে এই যে মেগাক্যারিওসাইট যে আছে এই মেগাক্যারিওসাইট নামক বড় কোষ থেকে উৎপন্ন হয় এবং রক্তরসে কি থাকে? ভাসমান থাকে। রক্তরস কেমন থাকে? ভাসমান থাকে এবং তার কোনো আকারটা বোঝা যায় না, অনিয়তাকার এবং সে পর্দা দিয়ে আবৃত থাকে, ঝিল্লি বা পর্দা দিয়ে আবৃত সাইটোপ্লাজম যুক্ত। খুবই সামান্য পরিমাণে সাইটোপ্লাজম থাকে কিন্তু নিউক্লিয়াস নেই। খুব সামান্য পরিমাণে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস নেই। হুম, এমন কোষ ভগ্নাংশকে কি বলা হয়? অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট। আমি আবার বলছি থ্রোম্বোসাইট কি? থ্রোম্বোসাইট বা অণুচক্রিকা বা প্লেটলেট হলো
এটা আমাদের দেহে যে লাল অস্থিমজ্জা আছে, দেহের লাল অস্থিমজ্জা যে মেগা ক্যারোসাইট নামক যে বড় কোষ আছে, এই কোষ থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে তার আকৃতিটা কেমন হয়? অনিয়তাকার। সে আকৃতিটা কেমন? অনিয়তাকার এবং সামান্য সাইটোপ্লাজম যুক্ত, নিউক্লিয়াস বিহীন। এই যে কোষ ভগ্নাংশ তাকে বলা হচ্ছে অণুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট। তাহলে অণুচক্রিকা বা থ্রোম্বোসাইট বা প্লেটলেট বোঝা গেছে? বুঝেছি আমরা? ইয়েস মিস। এখানে ৩-৪টা এমসিকিউ কোশ্চেন চলে আসছে, দেখো যে এটা কোন কোষ থেকে উৎপন্ন হয়, সেই কোষটার নাম কি? কোষটার নাম হলো মেগা ক্যারিওসাইট। তারপরে তাতে কত পরিমাণে সাইটোপ্লাজম থাকে? সামান্য পরিমাণে। আকৃতিটা কেমন? অনিয়তাকার। হ্যাঁ, তারপরে তাতে কি তাতে কি নেই? বা কি নিউক্লিয়াস আছে? নিউক্লিয়াস কি উপস্থিত না অনুপস্থিত? হ্যাঁ, নিউক্লিয়ার অনুচক্রিকাতে বিহীন। নিউক্লিয়াস বিহীন, তাহলে নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে দেখো এই দুটো লাইনের মধ্যে ৩-৪টা এমসিকিউ লুকায়িত আছে। আচ্ছা, তাহলে আমরা অনুচক্রিকা সম্পর্কে আমরা জানলাম এবং আমাদের যে প্রতি ঘন মিলিমিটার রক্তে ১,৫০,০০০ থেকে ৩,০০০ অনুচক্রিকা থাকতে পারে। এই যে আমাদের যে ডেঙ্গু হয়, হ্যাঁ আমরা বলি যে আমাদের ডেঙ্গু হয়েছে, আমরা কি জানি যে ডেঙ্গু হলে কি হয়? আমাদের যে যে প্লেটলেট বা প্লাটিলেট আছে, এটা কি হয়? কমে যায় যখনই এটার একটা একটা লক্ষণ আর কি টেস্ট করার পরে। আর বাইরে থেকে লক্ষণ হলো যে জ্বর আসে, র্যাশ ওঠে, কানের পিছনে, চোখে, বিভিন্ন ধরনের লক্ষণ আছে। আচ্ছা যাই হোক, তো এই যে প্লেটিলেট যে আছে, এই প্লাটিলেট বা প্লেটলেট যেটা আমরা বলি বা অণুচক্রিকা, এই অণুচক্রিকার পরিমাণ আমাদের ডেঙ্গু হলে, আমাদের এডিস যে মশা আছে, এই ভদ্র মহিলা, সে কিন্তু একজন মহিলা, পুরুষ না। এই মহিলা কামড় দিলে আমাদের কি হয়ে যায়? ডেঙ্গু হয়ে যায়, আমরা জানি। আর এই প্লাটিলেট তখন কি হয়ে যায়? প্লাটিলেটটা আমাদের কমে যায়, কারণ আমাদের ১.৫ লাখ থেকে ৩,০০০ পর্যন্ত এটা থাকতে পারে। ১.৫ লাখ হলো স্বাভাবিক, ১,৫০,০০০টাই হলো আমাদের কি? স্বাভাবিক। যদি এর নিচে কারো নেমে আসে তাহলে খুবই মারাত্মক। হ্যাঁ, তাহলে আমরা এটা জানলাম। তাহলে আমাদের শরীরে অনুচক্রিকা কত পরিমাণে? আমি বললাম ১,৫০,০০০ থেকে ৩ লাখ পর্যন্ত। হুম, আমাদের প্রায় প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন আমাদের শরীরে ২০০ বিলিয়ন অণুচক্রিকা উৎপন্ন হয়। আর ২০০ বিলিয়ন মানে কি? আমরা জানি যে ২০,০০০ কোটি। এই ২০,০০০ কোটি অণুচক্রিকা আমাদের দেহে প্রতিদিন উৎপন্ন হয় এবং এটা আমাদের কোথায় থাকে? এটা আমাদের কোথায় যায়? আমাদের রক্তরসে যখন এটা প্রবেশ করে, প্রবেশ করার পর সে বেশি দিন থাকতে পারে না, ৫ থেকে ৯ দিন। ৯ দিন পরে আবার মরে যায়, আবার প্রতিদিন হচ্ছে, প্রতিদিন মরে যাচ্ছে। যেটা তৈরি হচ্ছে সেটা ৫ দিন পর্যন্ত থাকছে, আর ৫ দিন বা ৯ দিন পর্যন্ত থাকতে পারে, তারপরে কি হয়? সে ম্যাম মরে আমার যায়। বইয়ে তো ৮ থেকে ১২ লেখা। তোমার থাকতেই পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, মিস তবে আমার বই ৮ থেকে ১২ লেখা। ৮ থেকে ১২ লেখা, ৫ থেকে নতুন। তোমার বই পুরনো বই না নতুন বই? মিস আমারটা পুরনো ১৯ সালের। এই জন্যই নতুন বইয়ে, কারণ হলো মেডিকেল সায়েন্স প্রতিদিনই চেঞ্জ হচ্ছে। কারণ আমাদের তো এখন ডেঙ্গু খুব মারাত্মক একটা ডিজিজ হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ডেঙ্গু যে মারাত্মক ডিজিজ হয়ে গেছে, এই জন্য প্রতিদিনই এটা নিয়ে রিসার্চ হচ্ছে এবং নতুন তথ্য বেরিয়ে আসছে। কারণ ৫ থেকে ৯ দিন, কিন্তু কয়েকদিন আগে আমি একটা গবেষণায় দেখলাম ৭ দিনের বেশি পারে না। জাপানিরা এটা ইয়ে করেছেন। তা এটা মেডিকেল সায়েন্স প্রতিদিন চেঞ্জ হচ্ছে, এই জন্য তোমাদের রিসেন্ট তথ্যটা জানতে হবে। বোঝা গেছে? হুম, কারণ আমিও জানি তোমার বইয়ে হলো কত আছে, কারণ আমি তো ওই বইটা আমিও পড়িয়েছি। ঠিক না বলো? ১৫ বছর পড়াচ্ছি, তাহলে ওই বইগুলো তো আমিও জানি। কিন্তু তোমাদের রিসেন্ট তথ্য জানতে হবে বায়োলজি সায়েন্সে, কারণ বায়োলজিক্যাল সায়েন্স মেডিকেল সায়েন্সের সঙ্গে রিলেটেড। এই কথাটা এর আগেও তোমাদেরকে বলেছি না বলো? কারণ ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো চেঞ্জ হয় না, খুব কম। কারণ সেই আইজ্যাক নিউটনও আসবে না, আইনস্টাইনও আর ফিরে আসবে না। নতুন নতুন তৈরি হতে পারে, কিন্তু তাদের তথ্যগুলো মরে যাবে না। কিন্তু মেডিকেল সায়েন্স প্রতিদিন, প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। প্রতি ঘন্টায় হচ্ছে, আমি তো মনে করি প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। হচ্ছে কিনা বলো? ম্যাম তাহলে হ্যাঁ, কি বায়োলজি বই নতুন একটা কিনতে হইব? তোমাদের যে নতুন বই আছে তোমরা অবশ্যই নতুন বইটা নিবে। গত বছরের বই কেউ ইউজ করবে না, ঠিক আছে? এই ওকে ম্যাম। বছরের বইটাই ইউজ করতে হবে তোমাদের। ২০২০ সালের বইটাই তোমরা ব্যবহার করবে,
তাহলে বেটার হবে, বিশেষ করে এমসিকিউ এর জন্য। সিকিউ এর জন্য তুমি পুরনো বই কোনো ব্যাপার না। আর যদি তোমার বই না কিনো সমস্যা নাই, পুরনো কিনে থাকো, ম্যাম তথ্য দিলে লিখে রাখবা, হয়ে গেল। আর যারা কোশ্চেন করে তারা সাধারণত এই তাহলে মিস, কোশ্চেনগুলো এটা মিস কত বলছিলেন, 5 থেকে 7 দিন? 5 থেকে 9 দিন এখন ওকে মিস, মানে। তাহলে তো হ্যাঁ আমি লিখে কয়েকদিন রাখি। আগে দেখ আমি কয়েকদিন আগে দেখেছি 7 দিন, কিন্তু সেটা তো এখনো বইয়ে আসে নাই। কিন্তু আমি পড়েছি 7 দিন। তাহলে যাই হোক, তো আমরা এই যে 5 থেকে 9 দিন যে আমরা বললাম, এবং এটা সাধারণত আমাদের যকৃত, এটা ধ্বংস হয় কিভাবে, এটা ডিস্ট্রয় হয় কিভাবে? আমরা কোনো কিছু ধ্বংস করি বিভিন্ন ভাবে, তাই না? আগুনে পুড়িয়ে, ছিঁড়ে ফেলে, ডাস্টবিনে ফেলে, তাই না? এইভাবে কোনো কিছু পানি দিয়ে, মানে বিভিন্ন ভাবে আমরা ডিস্ট্রয় করি, ধ্বংস করি। আর এটা হলো আমাদের যে যকৃৎ এবং আমাদের যে প্লীহা আছে, এই প্লীহার যে ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজের মাধ্যমে এটা ধ্বংসপ্রাপ্তি ঘটে। তাহলে 5 থেকে 9 দিন পরে যে মরে যায়, তখন আমাদের যকৃৎ এবং প্লীহার যে ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজের মাধ্যমে এটার কি ঘটে? ধ্বংসপ্রাপ্তি ঘটে। তাহলে আমরা যে অণুচক্রিকা বা প্লেটলেট বা আম, আমরা থ্রোম্বোসাইট বললাম, আমরা প্রথমে কি জানলাম যে এই অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট সম্পর্কে আমরা প্রথমে জানলাম, এটা আমাদের যে লাল অস্থিমজ্জা আছে, এই লাল অস্থিমজ্জা যে কি কোষ যেন, আমি কোষের নাম ভুলে গেছি, তোমরা একটু বলো তো কোন কোষ থেকে? মিস আমরাও ভুলে গেছি। মেগা মিস মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওস, ভেরি গুড। মেগা ক্যারিওসাইট নামক একটা বড় কোষ থেকে এটা উৎপন্ন হয়, এবং এটা কেমন? এটা অনিয়তাকার সামান্য সাইটোপ্লাজম যুক্ত নিউক্লিয়াস বিহীন একটা কোষ ভগ্নাংশকে বলা হচ্ছে অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট। আর এই যে অণুচক্রিকা বা প্লেটলেট বা থ্রোম্বোসাইট যে আছে, এই অণুচক্রিকা, প্লেটলেট বা থ্রোম্বোসাইট, এটা আমরা যে বললাম যে এর আয়স্ক আমাদের শরীরে কত পরিমাণে থাকে? আমাদের রক্তে সেটা হলো 1,50,000 থেকে 3 লাখ পর্যন্ত থাকতে পারে। এবং এই যে এটা যে থাকে আমাদের প্রতিদিন প্রায় গড়ে 200 বিলিয়ন, হ্যাঁ প্রায় 20,000 কোটি অণুচক্রিকা উৎপন্ন হয়। এবং এই যে অণুচক্রিকা, এই অণুচক্রিকার আবিষ্কার হলো 5 থেকে 9 দিন। কয়দিন? 5 থেকে 9 দিন। এরপরে সে কিভাবে ধ্বংস, আমাদের যকৃৎ এবং প্লীহার যে ম্যাক্রোফেজ আছে, এই ম্যাক্রোফেজ এদেরকে কি করে? ম্যাক্রোফেজের মাধ্যমে এদের ধ্বংসপ্রাপ্তি ঘটে। এটুকু আমাদের ব্রেনে সেভ হয়েছে? হ্যাঁ, ইয়েস ম্যাম। ওকে। তাহলে এই যে অণুচক্রিকা শুধু সাইটোপ্লাজম জেলে নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন করে। এবং এখানে যে গ্লাইকোপ্রোটিন আছে, এটা আমাদের যে ক্ষত স্থান, সেই ক্ষত স্থানে এন্ডোথেলিয়ামে যুক্ত হয়ে এবং বিপুল পরিমাণে ফসফোলিপিড নির্গত করে, সেক্ষেত্রে আমাদের রক্ত যখন জমাট বাঁধে, রক্ত জমাটের যে ধাপগুলো, এগুলো ত্বরান্বিত করতে সে কি হয়? সচেষ্ট হয়। তাহলে আমরা অনুচক্রিকা সম্পর্কে জানলাম, এখন জানবো এর কাজ সম্পর্কে, সে কি কাজ করে। আসলে সে একটা, ওখানে আমাদের যখন রক্ত কোথাও থেকে রক্ত ক্ষরণ হয়, তখন একটা অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করে, করে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে কি করে? সাহায্য করে। এবং তারপরে রক্ত, রক্তপাত বন্ধ করে দেয়, একটা প্লাক তৈরি করে, প্লেটলেট প্লাক তৈরি করে সে কি করে? রক্তপাত বন্ধ করে, এবং রক্ত জমাট কি করে? সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ত্বরান্বিত করে। সেটা হলো প্রোটিন ফ্যাক্টর ক্ষরণ করে। সে কি করে? প্রোটিন ফ্যাক্টর ক্ষরণ করে। তার মেইন কাজ হলো, আবার বলছি আমি, সে অস্থায়ী প্লেটলেট প্লাক তৈরি করে রক্তপাত বন্ধ করে। ঠিক আছে, কি বন্ধ করে? রক্তপাত বন্ধ করে। আর ফ্লিটিং ফ্যাক্টর ক্ষরণ করে সে কি করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আর যখন প্রয়োজন শেষে কি হয়? রক্ত জমাট বিকলনে সাহায্য করে। এরপর ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সে কি করে? ব্যাকটেরিয়া এবং অন্যান্য ভাইরাসকে ধ্বংস করে। এবং আমাদের যখন কোথাও ব্যথার সৃষ্টি হয়, তখন নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করে সে কি করে? রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। তারপরে সেরাটোনিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে আমাদের রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকে দ্রুত সংকোচনে সে কি করে? উদ্বুদ্ধ করে। তারপরে আমাদের স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যখন রক্ত অনুচক্রিকা থাকে, রক্তনালীর ভিতরে
অদরকারী রক্ত জমার সৃষ্টি, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের করে সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। তাহলে আমরা মোটামুটি অণুচক্রিকা সম্পর্কে জানলাম কিনা বলো? পারবো অণুচক্রিকা? কথা নেই কেন? রেসপন্স নেই কেন? আমরা অণুচক্রিকা পরীক্ষায় আসলে ইয়েস ম্যাম, অণুচক্রিকা, পারবো। আচ্ছা ঠিক আছে। এখন দেখো তোমাদের একটা কোশ্চেন আছে নিচে যে রক্তকণিকাগুলোকে রক্তকোষ বলা হয় না কারণ এটা খুবই ইজি একটা কথা, যে এই যে রক্তকণিকা যে আছে এর মধ্যে যে আমরা যে জানি রক্তকণিকার প্রয়োজনীয় যে কোষ অঙ্গাণুগুলো সব কণিকায় থাকে না, এই জন্য বলা যায় না। এটা এক কথায় বলা যেতে পারে যেমন আমাদের নিউক্লিয়াস, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি এগুলো ইত্যাদি কোষ অংশ বেশি রক্তকণিকাগুলোতে নেই। হুম, এই জন্য এদেরকে কি বলা হয়? রক্তকোষ বলা হয় না। তোমরা এক কথায় লিখে দিবে যে রক্তকোষ কি হয় না, বলা হয় না, কারণ প্রয়োজনীয় কোষ অঙ্গাণুগুলো এখানে নেই। প্রয়োজনীয় কোষ অঙ্গাণুগুলো নেই বলে রক্তকণিকাকে কি বলা হয় না, রক্তকোষ বলা হয় না। বোঝা গেছে? যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি এগুলো সব রক্তকণিকাতে নেই। দেখা যাবে এটুকু? পারবো আমরা? আমরা কি সবাই ঘুমাচ্ছি মিস, নাকি? প্রয়োজনীয় কোষ অঙ্গাণু নেই বলে অণুচক্রিকাকে রক্তকোষ বলা হয় না, এটা বলছিলেন? হ্যাঁ, ওখানে প্রশ্ন আসে যে রক্ত কণিকাকে কেন রক্তকোষ বলা হয় না। তুমি তখন লিখে দিবে যে রক্ত কণিকার মধ্যে প্রয়োজনীয় কোষ অঙ্গাণুগুলো থাকে না, এজন্য রক্ত কণিকাকে কি বলা হয় না, কোষ বলা হয় না। বোঝা গেছে? জি মিস। আর যেমন লিখে দিবা যে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বডি এগুলো সব রক্ত কণিকায় পাওয়া যায় না। বোঝা গেছে? ওকে। জি মিস, জি মিস। এরপরে আছে তোমাদের দেখো যে আমাদের রক্তের বিভিন্ন রক্তকণিকা সংযুক্ত করেছে, এটা আমরা তো পড়ে আসলাম। এখন দেখো যে পার্থক্য আছে। আমরা যে তিনটা রক্তকণিকা পড়ে আসলাম, যে লোহিত রক্তকণিকা, সে আমরা শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা, এখন আমরা এই তিনটার পার্থক্য দেখব। আমরা কি কি পার্থক্য দেখব? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং চক্রিকার মধ্যে পার্থক্য। আমরা জানি যে পার্থক্য লিখতে গেলে আমাদের বক্স আকারে লিখতে হয়, মা ছোটবেলায় লিখে শিখিয়েছে, আমি এইভাবে লিখবো। এখানে কি লোহিত, লোহিত পুরো আর লিখলাম না, আর হলো অণুচক্রিকা। তাহলে আমরা ফার্স্ট দেখলাম যে লোহিত রক্তকণিকা, আমি পড়ে এসেছি লোহিত রক্তকণিকা দেখতে কেমন, মনে আছে? লোহিত রক্তকণিকা দেখতে কেমন, পার্থক্য পড়তে গিয়ে আমি এটা আগে মনে করবো। লোহিত রক্তকণিকা দেখতে কেমন আমাদের মনে আছে? দ্বি অবতল চাকতির মতো। মনে আছে কিনা বলো? হ্যাঁ, ম্যাডাম বললে এখন মনে হয়েছে, নাকি মনে নাই? লোহিত রক্তকণিকা কেমন? দ্বি অবতল চাকতির ম্যাম, মতো। মনে আর আছে আমার। হ্যাঁ, আর শ্বেত রক্তকণিকা কেমন? শ্বেত রক্তকণিকা হলো গোলাকার। শ্বেত রক্তকণিকা কেমন? গোলাকার এবং অনিয়ত আকৃতির। আর অণুচক্রিকা কিন্তু অনিয়ত আকৃতির। তাহলে একটা পার্থক্য আমরা শিখে গেলাম যে লোহিত রক্তকণিকা কেমন? লোহিত রক্তকণিকা দ্বি অবতল চাকতির মতো। লোহিত রক্তকণিকা কেমন? দ্বি অবতল চাকতির মতো। আর শ্বেত রক্তকণিকা হলো গোল অনিয়তাকার। অণুচক্রিকা কেমন? অনিয়তাকার। এরপর আমরা আরেকটা জিনিস জানি যে লোহিত রক্তকণিকা কি আছে, সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন থাকার কারণে কেমন দেখায় এটা? হিমোগ্লোবিন থাকলে রক্ত কেমন দেখায়, কি রং দেখায়? লাল হলুদ, দেখায়। লাল। মিস, লাল লাল লাল। দেখায়। তাহলে আমাদের রেসপন্স নেই কেন? এই কথাটা ম্যাম, বলার সাথে সাথে সবাই কারেন্ট চলে ঘুমাইতেছে। গেছিল তাই, কারেন্ট চলে গেছিল তাই রেসপন্স নেই।
আচ্ছা, তাহলে লোহিত রক্ত, কারেন্ট চলে গেলে রেসপন্স থাকে না, না? লোহিত রক্ত কণিকায় নেট চলে হিমোগ্লোবিন, গেছিল। আচ্ছা, লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে এটা কেমন দেখায়? লাল দেখায়। আর শ্বেত রক্ত কণিকা তো বর্ণহীন, তাহলে এতে কি নেই? সাইটোপ্লাজমে কি নেই? হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন নেই। হিমোগ্লোবিন নেই। এই জন্য সে কি, কেমন বর্ণহীন। সাদার কোনো রং আছে? সাদা কেমন, বর্ণহীন না? আর ইয়েস ম্যাম। হ্যাঁ, অনুচক্রিকা, অনুচক্রিকা হলো কি? অনুচক্রিকা বর্ণহীন। অনুচক্রিকা কেমন? বর্ণহীন। অনুচক্রিকা কেমন? বর্ণহীন। এরপরে আমরা আয়ুষ্কাল পড়েছিলাম যে আমাদের যে লোহিত রক্তকণিকা আছে কয়দিন বেঁচে থাকে আমরা জানি? 4 থেকে হ্যাঁ 120 দিন। আর আমরা শ্বেত রক্তকণিকা দেখলাম হলো 2 থেকে 15 দিন, 2 থেকে 15 দিন। আর অনুচক্রিকা হলো 5 থেকে 9 দিন। তাহলে দেখো আমরা কিন্তু পার্থক্যগুলো জেনে গেলাম। এরপর কাজ, কাজ আমরা জানি যে লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হলো অক্সিজেন পরিবহন, এক কথায় লিখে দিব। আর শ্বেত রক্তকণিকার কাজ হলো রোগ প্রতিরোধ। অনুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধা। তাহলে দেখো আমরা পার্থক্যগুলো পারলাম, নিজেরাই পারলাম কিন্তু। কিভাবে? আমরা প্রথমে জানলাম যে লোহিত রক্তকণিকা দেখতে কেমন, তোমরাই বলো তো। ম্যাম লাল। একটু আগে বলেছে, দ্বি অবতল চাকতির মতো। শ্বেত রক্তকণিকা গোল অনিয়তাকার। হ্যাঁ। আর অনুচক্রিকা অনিয়তাকার, অনিয়তাকার। মানে কোনো আকার নেই। এরপর আমরা দেখলাম যে হলো, আমি যে বললাম যে লোহিত রক্তকণিকায় সাইটোপ্লাজমে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন আছে, এর জন্য লাল দেখায়। শ্বেত রক্তকণিকা কি নেই? সাইটোপ্লাজমে হিমোগ্লোবিন কি নেই। নেই? এই জন্য হিমোগ্লোবিন নেই। বর্ণহীন। আবার অনুচক্রিকাও কি? বর্ণহীন। এরপরেরটা একটু কঠিন, আইসকলটা মনে রাখা, কারণ এটা একটু মনে রাখতে হবে মেমোরিতে। আমি তো অনেক বছর মনে রাখি, এই জন্য মনে আছে যে লোহিত রক্তকণিকার আইসকল 4 থেকে 120 দিন। আর শ্বেত রক্তকণিকার আইসকাল 2 থেকে 15 দিন। অনুচক্রিকার আইসকাল 5 থেকে 9 দিন। এরপর কাজ, লোহিত রক্তকণিকার কাজ কি? অক্সিজেন পরিবহন। শ্বেত রক্তকণিকার কাজ রোগ প্রতিরোধ। আর অনুচক্রিকার কাজ কি বাবা? রক্ত রক্ত জমাট জমাট বাঁধা। বাঁধা। তাহলে আমরা পার্থক্য পারবো? ইয়েস ম্যাম। ওকে। এরপর আমরা যে প্রশ্নটা করবো এটা খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুবই আসে। এটা 2 মার্কসের আসে, 3 মার্কসের আসে, 4 মার্কসের আসে। মানে এই কোশ্চেনের টেন্ডেন্সি হলো আসা পরীক্ষায়, এইচএসসি পরীক্ষা। আমার পরীক্ষায় না কিন্তু, বোর্ড পরীক্ষায়। তাহলে বোর্ড পরীক্ষা আসলে আমার পরীক্ষাও যদি আমি কখনো নেই এই চ্যাপ্টারের উপরে আসতে পারে। হ্যাঁ, কারণ এই প্রশ্ন কখনোই বাদ যায় না। 2 মার্কসের জন্য আসে, 3 মার্কসের জন্য আসে, 4 মার্কসের জন্য আসে। তাহলে মিস কত কোনটা? দূর? এই যে রক্ত জমাট বাঁধা, এখন আমি যেটা পড়াবো, রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। হ্যাঁ, তাহলে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং, ইংলিশে বলা হয় ব্লাড ক্লটিং। তাহলে আমরা এই যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং, আগে প্রথমেই আমরা জানবো যে এটা কি। রক্ত জমাট বাঁধা কি এবং রক্ত তঞ্চন কি, ব্লাড ক্লটিং কি। আমাদের পরবর্তী একটি রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। খুব ভালোভাবে মনে রাখবে, রক্ত জমাট বাঁধা না দিয়ে পরীক্ষায় কিন্তু দিয়ে দেয় রক্ত তঞ্চন কি। একই জিনিসই, কারণ আমরা রক্ত জমাট বাঁধার সাথে খুবই পরিচিত, কিন্তু রক্ত তঞ্চন কিন্তু জানি না। জানি বলো? এই বাংলাটা আমাদের জানা নেই। এই জন্য আমরা রক্ত তঞ্চনটা নামটা খুব ভালো করে মনে রাখবো। আর ইংলিশে যারা তারা মনে রাখবে ব্লাড ক্লটিং, কারণ ওদের ব্লাড ক্লটিংটাই আসে। তাহলে তোমাদের জন্য রক্ত তঞ্চনটা খুব ভালো করে মনে রাখবে। তাহলে আমরা এখন করবো রক্ত জমাট বাঁধা আর রক্ত তঞ্চন। আমি ওটাই লিখি, রক্ত তঞ্চন, রক্ত তঞ্চন। রক্ত জমাট বাঁধা, রক্ত কি এমনিতে জমাট বাঁধে? হ্যাঁ, কোথাও হ্যাঁ জমাট বাঁধে। যদি আমাদের শরীরের মধ্যে কোনো সমস্যা হয় তখন ইন্টারনাল যে ব্লিডিং হওয়ার পরে সেটা জমাট বেঁধতে পারে, ব্রেনে রক্তক্ষরণে জমে, তবে সেগুলো স্ট্রোক বা আকস্মিক অজ্ঞানে অনেক সময় দেখা যায় যে রক্ত জমাট বেঁধে যায়। তবে সাধারণত আমরা যে রক্ত জমাট বাঁধাতে দেখতে পাই সেটা হলো আমাদের কোনো স্থান কি হবে, কেটে যেতে হবে, তাই না? না কাটলে কি রক্ত জমাট বাঁধা দেখতে পাবো? দেখতে পাবো না।
কারণ শরীরের ভিতরে এগুলো কে দেখতে পায়? ডাক্তারই বুঝতে পারে। আমরা তো আর ডক্টর নই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন আমরা দেখব, সেটা হলো আমাদের কোনো স্থানে যদি আমরা কেটে যাই কোনো কারণে, হ্যাঁ? সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো কিছুর সাথে লেগে যেতে পারে, অসাবধানতার কারণে হতে পারে। যাই হোক অ্যাক্সিডেন্টই। এটা বিভিন্ন কারণে হতে পারে। তাহলে এই যে রক্ত যে ঝরে, ঝরার পর যদি রক্ত প্রতিনিয়ত ঝরতে থাকে, তাহলে আমাদের দেহে কত লিটার রক্ত থাকে মহিউদ্দিন বলো তো? মানুষের দেহে সাধারণত কয় লিটার রক্ত থাকে একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষের দেহে? 5 থেকে পৌনে 6। হ্যাঁ, 5 থেকে 6 লিটার। তাহলে আবার যদি রক্ত কোথাও কেটে গেলে রক্ত পড়তেই থাকে, তাহলে কি আমি থাকবো? হ্যাঁ, আমি তাহলে কি হয়ে যাবে? আমি থাকবো না। ম্যাম 1-2 লিটার পড়লে কিছু হইব না। হ্যাঁ, 1-2 লিটার পড়লে কিছু হবে না। কিন্তু আমার যদি 4 লিটারই পড়ে যায়, 5 লিটারই পড়ে যায়, তাহলে আমি নাই। যদি জমাট না বাঁধে তাহলে তো পড়তেই থাকবে। আমি যদি ব্যবস্থা না নিই তাহলে কি হয়? পড়তে থাকবে। ঠিক আছে? আর যদি রক্ত জমাট মিস বাঁধে তাহলে কি হসপিটালে আমি যখন রক্ত নেয় মিস তখনও তো কেমন জানি লাগে, ডাব না খেলে ঠিক হয় না। না, সেটা তো একটু লাগবেই। কারণ তোমার শরীর থেকে একটা জিনিস বেরিয়ে যাচ্ছে, তাহলে একটু খারাপ লাগবে না? তবে এটা সাময়িক। আর রক্ত দিলে কারো কোনো ক্ষতি হয় না। ৪ মাস পর, পর এই সেলগুলো এমনি চলে যায়। নষ্ট হয়ে যায়। যদি তুমি সুস্থ থাকো, স্বাভাবিক মানে তোমার কোনো সমস্যা না থাকে, অবশ্যই তুমি রক্ত দিতে পারো। কারণ একজন রক্তের মানে তোমার এক ব্যাগ রক্তের জন্য একজন মুমূর্ষু মানুষ বেঁচে যেতে পারে। ঠিক আছে? তো আমরা যেটা পড়ছিলাম, হ্যাঁ, অন্য প্রসঙ্গে গেলে অনেক দূর যাওয়া যাবে। আমরা অত দূরে না যাই। তো আমরা যে এই যে রক্ত জমাট বাঁধা বা রক্ত সঞ্চালন আমরা যেটা বলছিলাম যে আমাদের শরীরে যে কোনো স্থান কেটে যেয়ে আমাদের সেখানে কি হয়? যদি রক্ত জমাট না বাঁধে তাহলে আমাদের শরীরে 5 থেকে 6 লিটার রক্ত, এটা এত বেশি না। 5-6 লিটার পড়ে যেতে কোনো সময়ই লাগবে না। এই যে তাহলে যদি আহ পড়ে যায় তাহলে আমিও নেই, আমি থাকবো না। হ্যাঁ, যাই হোক, এই যে রক্ত জমাট বাঁধে, আমরা জানি যে আমাদের যে মানবদেহে যে রক্ত বাহিকা গুলো আছে ভিতরে কখনোই রক্ত জমাট বাঁধতে পারে না। হ্যাঁ, কারণ এই যে বাহিকার যে প্রাচীর আছে এটা খুব মসৃণ, এবং তাতে কি আছে, আমাদের একজন শত্রু আছে, ওখানে একজন শত্রু থাকে। কে থাকে জানো? হ্যাপারিন। কে থাকে? হ্যাপারিন। কে থাকে ওইখানে? রক্তে হেপারিন। হ্যাপার নামক একটা লিপোপলিস্যাকারাইডের সংকোচন থাকে। আর এই যে এই হ্যাপারিন কি করে, সে আমাদের অনেক বড় শত্রু। সে কিছুতেই রক্ত বাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে দিবে না। আমাদের দেহের যখন কোথাও ক্ষত সৃষ্টি হলো, এবং এই যে রক্তবাহিকার, আমরা জানি যে রক্তবাহিকাগুলো আমাদের ক্ষতিগ্রস্ত হয়, এটা সাধারণত এন্ডোথেলিয়াম যে আছে এটাই ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হলে আমাদের রক্তপাত বন্ধ করার জন্য এবং সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া একটা ফ্লাভিন জারক, একটা ফ্লাভিন কি জালক, ফ্লাভিন জালক মানে কি? একটা হলো জাল, যাই হোক সেটা আমরা পরে দেখবো। ফ্লাভিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষত স্থানে রক্তকে কি করে রক্তকে পিণ্ডে পরিণত করে যে প্রক্রিয়া রক্ত জমাট বাঁধে, সরি, পিণ্ডে পরিণত করে, সেই প্রক্রিয়াকে বলা হয় রক্তের জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। আমি আবার বলছি যে আমাদের দেহে যখন কোথাও ক্ষত সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি হওয়ার ফলে রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াম এটা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। সাপোজ ধরো আমার এটা একটা আঙ্গুল, দেখো আমার এই আঙ্গুলটা কি হয়েছে, আমার এই আঙ্গুলের এখানে ক্ষতের সৃষ্টি হয়েছে, তাই না? এখানে ক্ষতের সৃষ্টি হয়েছে, এই যে রক্ত পড়ে যাচ্ছে, ব্লাড পড়ে যাচ্ছে। পড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের এখানে আমরা দেখলাম যে কোথাও ক্ষতের সৃষ্টি হলো, এবং আমাদের কোন এই যে রক্তবাহিকার কি ক্ষতিগ্রস্ত হলো? এন্ডোথেলিয়াম। রক্তবাহিকার এন্ডোথেলিয়াম এখানে কি ক্ষতিগ্রস্ত হলো? রক্তবাহিকার রক্তবাহিকার এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম, রক্তবাহিকার এন্ডোথেলিয়াম কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। ক্ষতিগ্রস্ত হলে এখানে এই রক্তপাতটা বন্ধ করার জন্য, হ্যাঁ, এবং সংক্রমণ প্রতিরোধে একটা প্রক্রিয়া, একটা জটিল এখানে একটা প্রসেস তৈরি হলো, এখানে একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া তৈরি হলো। হয়ে প্রক্রিয়া কি হলো? এখানে একটা জাল সৃষ্টি হলো। সাপোজ এটা একটা জাল, এখানে একটা কি করলো, এই যে জাল তো এরকম হয়, তাই না? জাল সৃষ্টি হলো, ফ্লাভিন জালক
এই যে ম্যাম একটা, হ্যাঁ বলো। ম্যাম সাউন্ড ঠিক মতো শুনতে পাইতেছি না, আপনি ওইখানে বোর্ডের কাছে গেলে কিছুই শোনা যায় না, এতক্ষণ কিছুই শুনতে পাই নাই। তা সেটা বলা লাগবে তো, না বললে, আমি আমি না বললে, ভাবতেছিলাম যে আমার এই সমস্যা। না বললে তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, আমরা এখানে দেখো, এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম, জি। আচ্ছা, এটা না বললে তুমি বুঝতে পারবো না। তাহলে এখানে আমরা একটা আঙ্গুল দেখতে পাচ্ছি, আমার আঙ্গুল কি হলো, ক্ষতিগ্রস্ত হলো, যে কেটে গেল। কেটে যাওয়ার পরে কি হলো, এখানে আমি ফার্স্ট দেখলাম যে আমার এই যে রক্ত বাহিকার কি আছে, এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়ামটা ক্ষতিগ্রস্ত হলো। এবং ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সেখান থেকে কি হচ্ছে, রক্ত বেরিয়ে আসছে। যে আমি বললাম যে এই রক্তগুলো কি হচ্ছে, বেরিয়ে আসছে। এবং এই যে রক্তগুলো বেরিয়ে আসছে, এই রক্ত বেরিয়ে আসার ফলে এখানে রক্তপাতটা কি করতে হবে, বন্ধ করতে হবে। এই বন্ধের উদ্দেশ্যে একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া এখানে একটা, দেখো এই যে আমি এমনি একটা জালের মতো তৈরি করে দিয়েছি। একটা ফ্লাইভিন জালক কি হয়, সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানে কি করে, রক্তগুলোকে কি করছে, এখন এই যে থকথকে, এরকম থকথকে একটা পিণ্ডে পরিণত করা হচ্ছে। রক্তগুলোকে কি করা হচ্ছে, থকথকে পিণ্ডে পরিণত করে। আর এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা বা ব্লাড ক্লটিং। বুঝেছি? হ্যাঁ। ইয়েস ম্যাম। জি মিস। আচ্ছা, তাহলে এই যে ব্লাড ক্লটিং যে আছে দেখো, এখানে আমরা যে ক্লটিং যে সৃষ্টি হলো, এই অণুচক্রিকা এবং রক্তরসে অবস্থিত প্রায় 13 ধরনের ক্লটিং, কয় ধরনের ক্লটিং ফ্যাক্টর, প্রায় 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কাজে কয়টা ক্লটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, 13। 13টা। তবে 13টার মধ্যে 4টা ফ্যাক্টর হলো প্রধান। কয়টা ফ্যাক্টর প্রধান, 4টা চারটা। ফ্যাক্টর হলো প্রধান। আর এই 4টা ফ্যাক্টর অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। সে ফ্যাক্টর গুলো কি কি, তাহলে এখানে আমরা দেখছি কয়টা ফ্যাক্টর, 13টি ফ্যাক্টর। কয়টা ফ্যাক্টর কাজ করছে, 13টি ফ্যাক্টর। আর এই 13টি ফ্যাক্টরের মধ্যে 4টি ফ্যাক্টর হলো গুরুত্বপূর্ণ। কয়টা ফ্যাক্টর, এই 4টা ফ্যাক্টর প্রধান বা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আর যে 4টা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ, এই 4টা ফ্যাক্টর কি কি, 4টা ফ্যাক্টর হলো ফাইব্রোজেন, তারপরে প্রথমে থ্রোম্বোপ্লাস্টিন, আর হলো ক্যালসিয়াম। তাহলে 4টা ফ্যাক্টর কি কি, 4টা ফ্যাক্টর হলো ফাইব্রোজেন, তারপরে আছে প্রথমবিন, তারপরে হলো আমরা জানি থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হলো ক্যালসিয়াম। তাহলে 4টা ফ্যাক্টর কি কি, আমরা এক নম্বরে লিখি ফাইব্রোজেন। রাইট। ফাইব্রোজেন প্রথম বিন, প্রথম বিন, এরপর আছে থ্রোম্বোপ্লাস্টিন, থ্রোম্বোপ্লাস্টিন। 4 নাম্বারই হলো ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। এটুকু বুঝেছি আমরা? হ্যাঁ। ম্যাম আবার একটু বলবেন? হ্যাঁ অবশ্যই। এই যে রক্ত জমাট বাঁধা যে আছে, এই রক্ত জমাট বাঁধা আমরা দেখলাম যে এখানে এক ধরনের কি হলো, ফাইব্রিনোজেন জালক সৃষ্টি হলো, তাই না? ফাইব্রিনোজেন জালক সৃষ্টির মাধ্যমে সেখানে কি করলো, এই কাজটা, রক্ত থকথকে পিণ্ড করে সে কি করলো, এটাকে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রক্ত জমাট বাঁধা। এবং এই রক্ত জমাট বাঁধাই হলো অণুচক্রিকা যে আছে, এই রক্তবাহিকা 13টা ফ্যাক্টর এখানে ভূমিকা পালন করে। তার মধ্যে 4টা ফ্যাক্টর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4টা ক্লোটিং ফ্যাক্টর কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে 4টা ফ্যাক্টর, ক্লোটিং ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই 4টা ফ্যাক্টরের নাম কি কি, ফাইব্রোজেন, তারপরে প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হলো ক্যালসিয়াম আয়ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 13টা ফ্যাক্টরের মধ্যে 4টা ফ্যাক্টর, ক্লোটিং ফ্যাক্টর হলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই 4টা ক্লোটিং ফ্যাক্টর কি, ফাইব্রোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর ক্যালসিয়াম আয়ন। আর কি, ক্যালসিয়াম আয়ন। বোঝা গেছে এটুকু?
ইয়েস ম্যাম। আচ্ছা, আগে তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দেই। তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা একটু পরে দিলে হয় কি অন্যটার মধ্যে চলে যায়। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি, হ্যাঁ? পেয়েছো? অ্যাটেন্ডেন্স লিঙ্কটা পেয়েছো? জি মিস, পেয়েছি। ওকে, তাহলে আমরা এই যে ক্লোটিং ফ্যাক্টর, চারটা যে গুরুত্বপূর্ণ ক্লোটিং ফ্যাক্টর আছে এই ফ্যাক্টর আমরা জানলাম। হ্যাঁ, এখানে দেখো তোমাদের একটা চার্ট দেওয়া আছে, চার্টে লেখা আছে যে তোমাদের সবার বইয়ে দেখো একটা চার্ট দেওয়া আছে এবং এখানে যে ফ্যাক্টর গুলো দেওয়া আছে প্রত্যেকটা ফ্যাক্টর এখানে নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা ফ্যাক্টরের যে রক্ত জমাট বাঁধার যে ভূমিকা এটা দেওয়া আছে। যেমন আমরা এখানে দেখলাম যে চারটা ফ্যাক্টর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম ফ্যাক্টর কি? ফাইব্রিনোজেন। হ্যাঁ, এই যে ফাইব্রিনোজেন যে আছে এটা কি কাজ করে রক্ত জমাট বাঁধার? কারণ আমরা জানি যে ফাইব্রিনোজেন যে আছে এই ফাইব্রিনোজেন একটা হলো প্রোটিন, কি প্রোটিন। এবং এই প্রোটিনটা কেমন তোমরা যখন ফার্স্ট পেপারে কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়বে তখন তোমরা প্রোটিন সম্পর্কে বিস্তারিত জানবে। এবং এখানে এই প্রোটিনটা হলো গ্লোবিউলিন জাতীয়, গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এবং এটা কি করে? এই যে যখন রক্ত জমাট বাঁধে, জমাট বাঁধার সময় রক্তকে ফাইব্রিনে পরিণত করে, ফাইব্রিনে কি করে? পরিণত করে। আর দুই নম্বরে আমরা দেখেছিলাম যে ফ্যাক্টর সেটা হলো কি প্রথম বিন। আমরা প্রথম বিন যে দেখেছিলাম এটা হলো একটা প্লাজমা প্রোটিন। প্রথম বিন কি? একটা প্লাজমা প্রোটিন। তাহলে প্রথম বিন যে একটা প্লাজমা প্রোটিন, এই যে অ্যাটেন্ডেন্স লিঙ্ক এমনিতে দিয়ে দেই না, অনেকে চলে যায়, সবাই চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছ তোমরা? অ্যাটেন্ডেন্সের জন্য কি আমরা ক্লাস করি না নিজের জানার জন্য? বাবা বলো তো, যারা চলে গেল কোনো কাজ? তাহলে এই যে প্রথম দিন যে আছে আমরা দেখলাম ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেনের পরিচয় সে একটা প্রোটিন। কিন্তু কি প্রোটিন? গ্লোবিউলিন প্রোটিন। সে কি করে? রক্ত জমাট বাঁধার সময় সে ফাইব্রিনে পরিণত করে রক্তকে। আর আমরা যে প্রথম দিন পড়লাম এই প্রথম দিনটা এটা হলো একটা প্লাজমা প্রোটিন। এটা কি করে? এই প্রোটিনটা ভিটামিন কে এর উপস্থিতিতে যকৃতে সংশ্লেষিত হয়। এটা কিসে যায়? যকৃতে যায়। আর যকৃতে যখন যায়, যকৃতে যাওয়ার পর সে রক্ত জমাট বাঁধার সময় এটা থ্রম্বিনে পরিণত হয়। রক্ত জমাট বাঁধার সময় কি হয়? থ্রম্বিনে পরিণত হয়। এরপরে আমরা দেখলাম থ্রোম্বোপ্লাস্টিন। হ্যাঁ, এটা হলো আমাদের শরীরের যে যে টিস্যু কোষগুলো, হ্যাঁ, বিনষ্ট টিস্যু কোষ এবং ভাঙ্গা যে অনুচক্রিকা আছে এই অনুচক্রিকা থেকে নিঃসৃত হয়। এবং এটা কি করে? ক্যালসিয়াম আয়নের সহায়তায় এটাও প্রথম বিনকে কি করে? থ্রম্বিনে পরিণত করে। কে? আমরা দেখলাম থ্রোম্বোপ্লাস্টিন। এরপরে আসলো ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন এটা মেইন কাজ যেটা সেটা হলো থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করা। ক্যালসিয়াম আয়নটা কি করে? থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে এবং প্রথম বিনকে সে কি করে? থ্রম্বিনে পরিণত করে। তাহলে এই চারটা ফ্যাক্টরের নাম আমাদের জানা আছে, কিন্তু তারপরের ফ্যাক্টরগুলোর নাম আমরা জানি না। ফ্যাক্টর যে 5 তার নাম হলো লাবাইল ফ্যাক্টর। তার নাম কি? নাম্বার 5 হলো লাবাইল ফ্যাক্টর। নাম্বার 5 যে ফ্যাক্টর সে ফ্যাক্টরের নাম হলো লাবাইল ফ্যাক্টর। তাহলে আজকে আমরা কি কি পড়লাম? আজকে আমরা কি কি শিখলাম বলো? আজকে আমরা আমাদের অনুচক্রিকা যে আছে এই অনুচক্রিকা সম্পর্কে জানলাম
এবং অনুচক্রিকাটা কেমন তোমরাই বলো, অনুচক্রিকাটা দেখতে কেমন ছিল? অনুচক্রিকা কেমন দেখতে? অনিয়তাকার। হ্যাঁ, অনিয়তা। আমরা অনিয়তাকার দেখলাম এবং নিউক্লিয়াস বিহীন সামান্য সাইটোপ্লাজম যুক্ত। তারপরে আমরা অনুচক্রিকার কাজ দেখলাম, এখানে হলো প্লেটলেট প্লাক তৈরি করে সে কি করে রক্তক্ষরণ প্রতিরোধ করে। যাই হোক, তারপরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা আমরা দেখলাম। এরপর আমরা যা পড়লাম হলো কি, আমাদের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এদের পার্থক্য সম্পর্কে জানলাম। তারপরে আমরা লাস্টে যেটা শুরু করলাম সেটা হলো রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম। ম্যাম, ওয়ালাইকুম সিকিউ এর আসসালাম। জন্য কোনগুলো পড়বো? ম্যাম কি চলে গেছে? আসসালামু আলাইকুম। তোমাদের কারো কাছে কি সিকিউ এর সাজেশন আছে?